আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। 25 ঘন্টা পরও জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ। অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নির্বাচন কমিশনের এক সদস্য। হাসিনার আমলে অর্থ লুটপাটের অভিযোগ ফিনান্সিয়াল টাইমসের তথ্যচিত্রে। বিদেশে পাচার হওয়া $234 বিলিয়ন পুনরুদ্ধারে আলোচনা। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। উদ্যোগকে সুধীজনদের সাধুবাদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। বৃহস্পতিবার রাত 10:15 থেকে ভোট গণনা শুরু হয়েছে। 25 ঘন্টা ধরে চলা ভোট গণনার অবস্থা জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন ওবায়দুল রশিদ। সরাসরি যাচ্ছি সেখানে। ওবায়দুল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ওবায়দুল, ভোট গণনার এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। ধন্যবাদ তারানা। ভোট গণনার যে সংবাদ শোনার জন্য আসলে সবাই তাকিয়ে রয়েছে জাকসু নির্বাচনের এই ভোট গণনার এখানকার ভোটের ফলাফলের দিকে। সেক্ষেত্রে আসলে খুব বেশি কোনো সুখবর নেই যে খুব দ্রুতই কি আসলে ফলাফল পেতে যাচ্ছে কি যাচ্ছে না, এমনটি আসলে আমাদের কেউ কিছু জানায়নি সন্ধ্যা 7:30টার পর। সন্ধ্যা 7:30টার দিকে জাকসু নির্বাচন যিনি কমিশনার রয়েছেন তিনি বলেছিলেন যে রাতের মধ্যে আসলে ভোট গণনা শেষ হবে এবং তারপরেই সকল হল ভোট গণনা শেষে একসাথে ভোটের ফলাফল জানানো হবে। তো এরই মধ্যে যেটি ঘটেছে যে জাকসু নির্বাচন কমিশন থেকে কিন্তু পদত্যাগ করেছেন, ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। তিনি সেক্ষেত্রে যেটি বলেছেন যে আসলে এই বেশ কিছু অনিয়মের কথা বলেছেন, এছাড়া বেশ কিছু অভিযোগও তিনি করেছেন। তো ভোট গ্রহণের যেই পরে 25 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু এখনও ভোট গণনা চলছে। তো আসলে যতই বলা হোক আজকে রাতের মধ্যেই ভোট গণনা শেষ হবে এরকমটি আসলে গতকালকে থেকেই বলা হচ্ছিল। তা এ কারণে মানুষের বা শিক্ষার্থীদের যে বিশ্বাসযোগ্যতার যে জায়গাটি তারা আসলে সেটি করতে পারছে না যে আসলেই কতক্ষণের মধ্যে ভোট গণনা শেষ হবে। এবং এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলছে সেটি আসলে যে এখানে যে আমি যদি দেখাই আপনাদের যে এখানে ভোট গণনা চলছে এবং ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলছে। তো যে দুটি হলের কথা বলা হয়েছিল সন্ধ্যা 7:30টার পরে, সে দুটি হলের ভোট গণনা শেষ হয়েছে কি হয়নি বা কতদূর কি হয়েছে তার কোনো ধরনের কোনো নতুন কোনো তথ্য নির্বাচন কমিশন থেকে আসলে জানানো হয়নি। তবে অনেক অনিয়ম, অনেক অভিযোগ এবং একই সঙ্গে অব্যবস্থাপনার অনেক কথা এখানকার যারা ভোটাররা রয়েছেন এবং সেই সঙ্গে আপনি দেখেছেন যে নির্বাচনের সাথে জড়িত যারা ছিলেন তারাও বলছেন। তো এই ছিল আসলে। ওবায়দুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নানা ঘটনাবহুল জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যেই পার হয়েছে 25 ঘন্টা। বৃহস্পতিবার রাত 10:15টায় ভোট গণনা শুরু হয়। প্রশাসনের অব্যবস্থাপনা, ম্যানুয়ালি ভোট গণনা ও দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার। যাযাবর মিন্টুর রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ম্যানুয়াল পদ্ধতিতে চলছে ভোট গণনা। ইতিমধ্যে 21টি হলের ভোট গণনা শেষ হয়েছে। নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, রাতের মধ্যেই জাকসু ও 21টি হল সংসদের
নির্বাচনের ফল ঘোষণা করা হবে। আমরা আরো বেশি গণনায় লোক নিয়োজিত করেছি। আমাদের একটু স্পেসের সংকট আছে, সেই স্পেসের সংকটটাকেও আমরা কিছুটা ম্যাচ করার চেষ্টা করছি। সেই করে রিফিউজি আর একটু বৃদ্ধি করার চেষ্টা করছি যেন ভোট গণনার গতি আর একটু বৃদ্ধি পায়। আমি আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনার কার্যক্রম সম্পন্ন করতে পারবো। শুক্রবার সকাল 7:30টার দিকে ভোট গণনার জন্য সিনেট ভবনে আসেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান তিনি। বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। এর আগে নানা অনিয়ম কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। ওএমআরে ভোট গণনা বাতিল উদ্দেশ্যমূলক এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। যাযাবর মিন্টু, চ্যানেল আই। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল স্বৈরাচারদের নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার গাজীপুরের শ্রীপুরের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের পক্ষে জনমত গড়ে তুলুন এবং ষড়যন্ত্রের বিপক্ষে জনমত তৈরি করুন। তাহলেই মনে রাখবেন ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে এবং জনগণ জয়যুক্ত হবে। পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধানে শ্রমিক জনতার অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন। শুক্রবার সন্ধ্যায় এনসিপির শ্রমিক উইং গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে পরিবহন, গার্মেন্টস, হকার সহ সব শ্রমজীবী মেহনতি মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে শ্রমিক সমাবেশে আহ্বান জানান তিনি। গাজীপুর শহরের চান্দনা স্কুল মাঠে এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পুরনো যে সংবিধান, সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় নাই, জনতার অধিকার নিশ্চিত করা হয় নাই। এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি পারে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই, অবশ্যই শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকবে এমন একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে এমন অভিযোগ উঠে এসেছে লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস নির্মিত তথ্যচিত্রে। বাংলাদেশের মিসিং বিলিয়ন শিরোনামের 21 মিনিটের তথ্যচিত্রে পাচার অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে এফটি। কথা বলেছে বিক্ষোভকারী, রাজনীতিক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে। উঠে এসেছে বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ ও নির্বাচনের প্রসঙ্গ। নাফিস ইফতেখারের রিপোর্ট। The scale of corruption in Bangladesh is beyond anything I've ever seen in any country in the world. ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস নির্মিত তথ্যচিত্রে উঠে আসে কি প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তথ্যচিত্রে বলা হয়েছে, হাসিনা সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য জনমনে অসন্তোষ তৈরি করে এবং এই ক্ষোভ শেষ পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের সাথে একীভূত হয়ে সরকার পতনে ভূমিকা রাখে। লন্ডনকে বৈশ্বিক অর্থ পাচারের কেন্দ্র বলে উল্লেখ করে তথ্যচিত্রটি। শেখ হাসিনার বোন শেখ রেহানার ব্রিটিশ নাগরিকত্ব এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ এমপি হওয়ার যোগসূত্র টানা হয় তথ্যচিত্রে। ফিনান্সিয়াল টাইমস নিজেদের তদন্তে 2000 সালে টিউলিপ সিদ্দিকের নামে একটি প্রপার্টি হস্তান্তরের কথা উল্লেখ করে। তথ্যচিত্রে বলা হয়, লন্ডনে এমন বহু প্রপার্টির মালিকানা শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠদের কাছে রয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কথা।
যার ৩০০-র বেশি প্রপার্টির হদিস পাওয়ার দাবি করেছে ফিনান্সিয়াল টাইমস। বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্নীতি, নৈরাজ্য এবং এস আলম গ্রুপের স্বেচ্ছাচারিতার কথা বলা হয়েছে তথ্যচিত্রে। ব্যাংক পরিচালকদের জোর করে এমনকি অস্ত্রের মুখে পদত্যাগ করানোরও অভিযোগ আনা হয়। It's an amazing thing what they did. They simply removed the board on gunpoint and produced their own board. ফিনান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান বলেন, দুর্নীতির কথা সবাই জানলেও ভয়ে মুখ খোলেনি কেউ। Around the large amounts of money that they were rumored to be taking out of the country and spiriting away abroad. তথ্যচিত্রে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শুরুতে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা থাকলেও দ্রুত নির্বাচন দেওয়ার চাপ রয়েছে। সরকার সার্বিক সংস্কারকে গুরুত্ব দিচ্ছে, সেজন্যই পাচার অর্থ ফেরত আনার এই চেষ্টা। We don't want to create another fascist regime, weaponizing everything, the government functionaries and the judiciary and so on. অন্তর্বর্তী সরকার অন্য দেশগুলোকে ব্রিটেনের মতো পদক্ষেপে রাজি করাতে পারলে এই প্রক্রিয়া গতিশীল করা সম্ভব, বলছে ফিনান্সিয়াল টাইমস। To take action like has happened in the UK with the National Crime Agency, then those wheels will be set in motion. ফিনান্সিয়াল টাইমসের আশঙ্কা, জুলাই গণঅভ্যুত্থান একটি টার্নিং পয়েন্ট হলেও রাজনৈতিক পালাবদলে আবারও কোনো গোষ্ঠীর কুক্ষিগত হয়ে যেতে পারে ক্ষমতা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এর মধ্য দিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন শীতল নিবাসে সুশীলা কার্কিকে শপথ পড়ান। ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার নীতি অনুসারে সুশীলা কার্কিকে সরকার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার আপাতত অবসান হয়েছে। জেন জি বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালের রাজনীতির এই পট পরিবর্তন। সুশীলা কার্কির শপথ গ্রহণের পর ঘোষণা করা হয় 2026 সালের 5ই মার্চ নেপালে সাধারণ নির্বাচন হবে। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে পটুয়াখালীতে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও পতিত জমিতে চারা রোপণ করা হয়। পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের এই উদ্যোগে সহায়তা করছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা। এনায়েতুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে মুশাহিদ রনির রিপোর্ট। ভাদ্রের বিরূপ আবহাওয়া, হুটহাট মেঘ বৃষ্টি কিংবা রোদের তেজ কিছুই দমাতে পারেনি সবুজায়ন উৎসব। কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাসী উপস্থিতিতে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পরিণত হয় উৎসবের নগরীতে। এই যে গাছ আমরা লাগাচ্ছি বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, একটি উদ্দেশ্য, এর থেকে উপকার পাওয়া, আমাদের জীবনকে সহজ করা। আজকে যখন আমরা উপকূলের দিকে তাকাই, ঝড় জলোচ্ছ্বাসের কিন্তু একটা প্রকোপ প্রতি বছর দেখি। এই ঝড় জলোচ্ছ্বাসকে প্রায় 40 ভাগ কমিয়ে দেয় এই বৃক্ষরাজি, এই বৃক্ষের বেষ্টনী। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়নে অংশ নেন পটুয়াখালীর সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কাউট সদস্যরা। এই চারা লাগাবো, এই যত্ন করবো। গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের অনেক গাছ নিয়ে আমি বাড়িতে লাগাবো। গাছ পেয়ে অনেক ভালো লাগছে। গাছ না থাকলে আমাদের এই দেশ একটা মরুভূমিতে পরিণত হতো। এই চারা পেয়ে আমরা অনেক খুশি। ভবিষ্যতে এই গাছই আমাদের সবকিছু অক্সিজেন বা আমাদের জীবনের একটা অংশ হিসেবে থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কাজ করবেন এই ছাত্রছাত্রীবৃন্দ। ভবিষ্যৎ যে অভয় আশ্রম যেটা তৈরি হওয়া দরকার, সেইগুলো যেন আমরা প্রকৃতি এই উদ্যোগ ক্লাবের মাধ্যমে আমরা করতে পারি। এখানে অনেক ছাত্রছাত্রী আসছে এবং এই প্রকৃতি এবং ক্লাবের উত্তরোত্তর উন্নতি হোক। যে প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, প্রকৃতি বাঁচলে প্রকৃতির মধ্যেই আমাদের জীবন। এমন আয়োজনে সাধুবাদ জানিয়েছেন সুধীজনরা। আমাদের ধরিত্রী আমরাই নষ্ট করতেছি, সেক্ষেত্রে এই ধরিত্রীকে বাঁচানোর জন্য
গাছের চারা রোপণ করার বিকল্প নাই। প্রকৃতি ভারসাম্য রক্ষা আমাদের গাছের কোনো বিকল্প নেই। আমাদের সন্তানেরা জানুক, শিখুক যে গাছ আসলে আমাদের একেবারেই অস্তিত্বের একটি বিষয়। সবাই যেন একটা সুন্দর পরিবেশে মেয়েদেরকে আমরা লালন করতে পারি, সমাজকে আমরা সন্তানদেরকে জন্য একটা সুন্দর পরিবেশ দিতে পারি। তো বৃক্ষরোপণ যে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখে সেটা বোঝানোর জন্য এটা খুব ভালো একটা প্রোগ্রাম। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, দুর্যোগ প্রতিরোধ, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নের বাধ্যবাধকতা তুলে ধরেন পরিবেশবিদরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবারে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি আরও বলেন, দেশে এখনও মব ভায়োলেন্স চলছে, এই মুহূর্তে দেশে কেউই নিরাপদ নয়। শুক্রবার সন্ধ্যায় ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে আলোকিত ফেনী বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফেনী ইউনিভার্সিটি ট্রেজারার প্রফেসর তাইবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ ও পুলিশ সুপার হাবিবুর রহমান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। আমরা চাই অবিলম্বে নির্বাচন, বলছে ফেব্রুয়ারিতে দেবে, তাহলে চলে, এবং সেটা হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। আমি মনে করি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় তাহলে যেই জিতুক তারাই সরকার গঠন করবে, তারাই গণতন্ত্র চালু করবে বাংলাদেশে। এটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নেই। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কার এবং কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে 4 জন। নিহতরা হলেন গোলাম সারওয়ার এবং তার 3 বছরের মেয়ে মুস্কান। সকাল 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারে থাকা আরও 4 জন আহত হয়। তাদের মধ্যে 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি বোরহান উদ্দিন। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সন্দেহভাজনের পরিবারের সদস্যরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছেন। এর জন্য পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে তিনি ওই সন্দেহভাজনের নাম প্রকাশ করেননি। যদিও এর কিছুক্ষণ পর উটার গভর্নর আটক ব্যক্তির নাম প্রকাশ করে বলেছেন, আটক ব্যক্তি 22 বছর বয়সী যুবক টাইলার রবিনসন। তিনি উটার বাসিন্দা। গত বুধবার উটা ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। তার খোঁজ দিতে পারলে $1 লাখ মার্কিন আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়ে তদন্তকারীদেরকে সহায়তা করার অনুরোধ জানিয়েছিল FBI। এবারে আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ। বাংলাদেশে প্রথমবারের মতো শেরাটন ঢাকার আয়োজনে হয়েছে ওয়েডিং ওপেন ডে। দিনব্যাপী এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং ব্র্যান্ডগুলো শেরাটন ঢাকার স্বাক্ষর ক্যাম্পেইন নিকাহ বাই শেরাটন ঢাকার সাথে যুক্ত হয়ে নিজেদের সেবা উপস্থাপন করে। স্বপ্নের বিয়ে বাস্তবে রূপ দিতে ছাড়সহ বিশেষ সব অফার ছিল এই আয়োজনে, যেখানে ভেন্যু নির্বাচন, বিশেষায়িত মেনু এবং সাজানো প্যাকেজ নিয়ে ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করেন বিয়ের জন্য প্রস্তুতি নিতে যাওয়া নবদম্পতিরা। আয়োজকরা জানান, এক্সক্লুসিভ এই ক্যাম্পেইন আগামী 2 বছর অব্যাহত থাকবে। অনুষ্ঠিত হলো অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2024। আয়োজনে 1000 বছরের চিরমৈত্রী এবং আমাদের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান শীর্ষক আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা। এ সময় ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ডক্টর সুকমুল বড়ুয়া, অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের চেয়ারম্যান গোলাম কাদের ও পুরস্কার প্রাপ্তরা। রবি রশ্মির 27তম বর্ষপূর্তি উপলক্ষে অভয় বাজে হৃদয় মাঝে শীর্ষক 2 দিনের আয়োজনের উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন রবি রশ্মির শিল্পীরা। এ সময় ছিলেন দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী AMM মহিউজ্জামান চৌধুরী ময়না, রবি রশ্মির সভাপতি মোখলেস আলম ও অন্যরা।
এবারে কৃষি সংবাদ। চলতি মৌসুমে টানা বৃষ্টির কারণে মাগুরার শালিখা ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। জেলা কৃষি বিভাগের হিসেবে এতে প্রায় 17 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক। মাগুরা প্রতিনিধি শামীম খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। টানা বৃষ্টির কারণে মাগুরা জেলার সদর ও শালিখা উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রায় 1100 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়ে ধানগুলো তলায় গেছে, এর উপর দিয়ে পানি উঠে গেছে, ধান আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই পানি তো আর 2-3 মাসের মধ্যে যাবে না, কাতি মাস ছাড়া আর পানি যাবে না, তাহলে ফসল তো মাঝি আর ফসল দিয়ে এই সিজন আর হবে না। দীর্ঘদিন পানি জমে থাকায় বীজতলা তৈরি নিয়েও বিপাকে পড়েছেন কৃষক। পানি সরিয়ে সময় থাকে তাহলে ফের আবার ধানের পদ্ধতি নেব, আর যদি দেখা গেছে না সময় নাই শস্য। আমি ধার দিনা করে ধান লাগাইছিলাম, আমাদের পুঁজিবারটা নেই। এখন যদি নতুন করে কোনো পুঁজি পাই, মানে সহযোগিতা পাই, তাহলে আমরা নতুন করে শুরু করতে পারি। স্থানীয় কৃষি বিভাগ বলছে কৃষকদের ক্ষতি কমাতে দেওয়া হচ্ছে বিনামূল্যে বীজ সহ নানা সহায়তা। কৃষি বিভাগ থেকে আমরা কিছু বীজ কিনে ফ্রি দেওয়ার চেষ্টা করছি এবং চাষিদের বীজ কেনার বিধান 33 এবং বিনা ধান 7-এর বীজ কেনার জন্য উদ্বুদ্ধ করতেছি। আর কিছু বীজ আমরা বীজতলা করিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করার চেষ্টা করছি। তবে জেলায় ধানের কাঙ্ক্ষিত উৎপাদন নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। এ ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখলদারদের দৌরাত্মে সংকুচিত হয়ে পড়েছে দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল মধুপুরগড়। মোট বনভূমির প্রায় অর্ধেক দখলদারদের কবলে। দখলদারদের অভিনব কৌশল নিয়ে চ্যানেল আয়ে সংবাদ প্রচারের পর বনভূমি উদ্ধারে মাঠে নামে স্পেশাল টাস্ক ফোর্স। এবছর রেকর্ড পরিমাণ বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। মধুপুরগড় সহ টাঙ্গাইলের 9টি রেঞ্জের 34টি বিটে মোট বনভূমির পরিমাণ 1,22,877 একর। স্বাধীনতার পর থেকে প্রায় 52,000 একর বনভূমি দখল হয়ে যায় বিভিন্ন সময়ে। সবচেয়ে বেশি বনভূমি দখল হয়েছে সখীপুর উপজেলায়। বন দখলে ভূমিদস্যুদের অপতৎপরতা নিয়ে চ্যানেল আই সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। বনভূমি উদ্ধারের গঠন করা হয় স্পেশাল টাস্ক ফোর্স। অভিযানে দখলদারদের বাধার মুখে পড়েন বনকর্মীরা। তবে প্রশাসনের কঠোর অবস্থানে শেষ পর্যন্ত 500 একরের বেশি বনভূমি ছেড়ে দিতে বাধ্য হয় দখলদাররা। বন বিভাগ জায়গাটা নিয়ে নিছে, আমরা স্বেচ্ছায় তাদেরকে হস্তান্তর করছি। জমিটা বনায়ন করব নতুন, পরে আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিছি। আমরা তার সহযোগিতা করি, সহযোগিতার হিসাবে এখানে বনায়ন করতে সে সক্ষম হয়। বৃক্ষরোপণ সহ মধুপুরগড়ের বনভূমিকে আগের অবস্থায় ফিরে আনতে কাজ করছে টাঙ্গাইল বন বিভাগ। 4টি রেঞ্জেই আমাদের এই জবরদখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের যে আসছে যে এই অর্থ বছরেও আমরা এই জবরদখল মুক্ত করে বনায়নের কার্যক্রম অব্যাহত রাখব। হুমকিতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় মধুপুরগড় সহ দখল হওয়া বনভূমি উদ্ধারের তাগিদ পরিবেশবাদীদের। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। দেশে চীনা বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে 2 দিনের বেল্ট অ্যান্ড রোড ইন বাংলাদেশ প্রদর্শনী। সকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রদর্শনী উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মেলায় 32টি চীনা কোম্পানি এবং 8টি বাংলাদেশি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে চীনা কোম্পানিগুলো বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে তাদের বিনিয়োগ সক্ষমতা ও পণ্য প্রদর্শন করছে। উপদেষ্টা বলেন, চীনা বিনিয়োগকারীদের আগ্রহ কাজে লাগিয়ে বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণ বাড়াতে চায় বাংলাদেশ। আমাদের পরস্পরের যে কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ বিআরআই, দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা প্রাচীন যে আমাদের যে সিল্ক রুট ছিল ওখান থেকে অনুপ্রাণিত হয়ে এই জিনিসটা যে ট্রেড এবং ইনভেস্টমেন্টকে
সংযোগ করার উদ্দেশ্যে আমাদের এই ধরনের উদ্যোগ। 32টা চাইনিজ প্রতিষ্ঠান, 8টা বাংলাদেশি প্রতিষ্ঠান। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক, কিছু আইনি সংস্থা, কিছু তথ্য সেবা সংস্থা, কিছু পরামর্শ সেবা সংস্থা, যারা আমাদের চাইনিজ বিনিয়োগকে সফল করার উদ্দেশ্যে বিভিন্ন রকমের সেবা প্রদান করবে। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে কক্সবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ইউএনও সহ আহত 20 জন, অতিরিক্ত টিকিট বিক্রি ও বাড়তি মূল্য নিয়ে বিশৃঙ্খলা শুরু। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। শুক্রবার কক্সবাজারে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ব্যাপক সংঘর্ষে ইউএনও সহ কমপক্ষে 20 জন আহত হয়েছেন। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত 6 গুণ টিকিট বিক্রি এবং টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে বিশৃঙ্খলার সূত্রপাত হয়। উত্তেজিত দর্শকরা স্টেডিয়ামের মূল ভবন, গ্যালারি সহ সবকিছু ভাঙচুর করে। স্টেডিয়ামের একাংশে আগুন জ্বালানো হয়েছে। সন্ধ্যা 7:30টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। ব্রয়লার মুরগি বাদে ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম গত সপ্তাহের তুলনায় খুব একটা হেরফের হয়নি। শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে ভারতের চাল আসতে শুরু করায় দাম স্থিতিশীল। সবজির দামও তুলনামূলকভাবে কম। পেঁয়াজ, আদা, রসুন সহ মশলার বাজারও আর চড়েনি। তবে সব পণ্যের দাম বেড়ে এমন জায়গায় পৌঁছে গেছে যে আর না বাড়লেও স্বস্তি নেই ক্রেতাদের। রিজওয়ান আওয়াজের রিপোর্ট। ভরা মৌসুমেও চালের দাম বাড়তে থাকায় আমদানি সিদ্ধান্ত নেয় সরকার। তার সুফল মিলেছে, দাম আর বাড়েনি। গত 15 দিনের মধ্যে ইন্ডিয়া থেকে চাল আমদানি হয়েছে, কিছু চাল আমদানি হয়েছে। এই আমদানি হওয়ার কারণে যে একটা ঊর্ধ্বমুখী ভাব ছিল, এই ভাবটা স্থগিত হয়েছে। শাকসবজির দামও কমতে শুরু করেছে। এই সবজির দামটা আগের থেকে অনেক কিছু একটু মোটামুটি কম আছে সবকিছু। ভেন্ডি, পটল আছিল আগে 70 টাকা 80 টাকা, এখন হয়েছে 60 টাকা। সিসিং হইলো 60 টাকা। সবচেয়ে দামি এখন আসলে আমরা টমেটোটা, এটা হইলো 120 টাকা। কম দামি হইলো পেঁপেটা হইলো 30 টাকা, 25 টাকা, 30 টাকা। আলু পাওয়া যাচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। একই রকম আছে পেঁয়াজ, রসুনের দাম। পেঁয়াজের কেজি হলো 80 টাকা, আলু 25 টাকা কেজি, রসুন 160 টাকা কেজি, দেশি রসুন 120 টাকা কেজি, চানা আদা 160 টাকা কেজি। সবকিছু দামে তো কম। বরাবরের মতো মাছের বাজার চড়া। অন বাই কেজি বেচতেছি, এই যে আমরা আনছি আজকে 2120, হয়তো 2200 কেতারে কইয়া দেই। এরপরও মোরা দেয় যখন 3000 টাকা কেজি আছিল তখন বিকছে বালা। ওখানে যেমন 2100 টাকা নিলাম, আবার 2050 চাচ্ছে, মনে হচ্ছে কিছুটা মনে হচ্ছে কম। ব্রয়লার মুরগির দাম খানিকটা বেড়েছে, কেজিতে এখন 20 টাকা বাড়ছে। স্যার এটা তো বাড়ে না, ওনারাই সিন্ডিকেট করে বাড়ায় স্যার। মানে এখন যদি 60 টাকা দিয়ে কিনা লাগে, যদি 50 টাকা দিয়ে কিনা, কতক্ষণ পরে 60-65 টাকা দিয়ে কিনা লাগে। মানে জায়গার ভিতরে কাপ্তান বাজার। বাজারে শুনি যে দাম কমছে, কিন্তু এসে তো দেখলাম যেটা করলে দেন না, এখানে নিলাম 300 টাকা বাজার কত রূপ। তবে ডিমের দাম খানিকটা কমে পাওয়া যাচ্ছে 130 টাকা ডজন দরে। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে 2027 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু বদল। ইতালির সান সিরোর বদলে ইউরোপ শ্রেষ্ঠত্বের ম্যাচ হবে স্পেনের মাদ্রিদে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদারদের স্থান নেই বলেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বিজিএমইএ এর প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক। চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভায় এসব কথা বলেন তিনি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, চেয়ারম্যান জাকের হোসেন, প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী ও অন্যরা। কোনো দখলদারিত্ব নাই, কোনো গম চুরি নাই, রাস্তার টাকা লুট করার সুযোগ থাকবে না আগামী দিনে যদি ইনশাআল্লাহ আমরা সবাই মিলিতভাবে কাজ করি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যখন গিয়েছিলাম তখন বলেছিলাম মানুষের দুঃখ দণ্ড যতদিন থাকবে ইনশাআল্লাহ মানুষের পাশে আমি আমরণ থাকবো।
চট্টগ্রামের বাকলিয়া লিডারশিপ কাউন্সিলের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কাউন্সিলের আহ্বায়ক HM জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর ইউসুফ আলী। বক্তৃতা করেন পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, চ্যানেল আইয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ, শিক্ষানুরাগী মোহাম্মদ সৈয়দ, এনামুল হক হোসেন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ এনাম ও অন্যরা। শেষে 2 শতাধিক কৃতী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ক্রেস্ট এবং সার্টিফিকেট দেয়া হয়। অসম্পূর্ণ রেখে ঠিকাদার পালিয়ে যাওয়ায় 6 বছরেও শেষ হয়নি চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রকল্পের কাজ। জরাজীর্ণ টিনশেড ভবনে প্রতিকূল পরিবেশে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন 2.5 লাখের বেশি মানুষ। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 2019 সালে হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে 27 কোটি টাকা ব্যয়ে 8টি ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সেই সময় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান DCLMC কাজ শুরু করেও 2023 সালে তা বন্ধ রেখে চলে যায়। ভাঙাচোরা টিনশেড ভবন, ময়লা আবর্জনার মধ্যেই চলছে চিকিৎসা সেবা। ডাক্তার আসে যায় চলে যায়, আইসা থাকতেছে না, থাকার পরিবেশ তৈরি হচ্ছে না, এই হচ্ছে ডাক্তারদের সমস্যা। জায়গা নাই, বাইরে অ্যাক্সিডেন্ট 2 জন রোগী এম করে দিছে। হাইমচরের জনগণ অনেক ভোগান্তি সৃষ্টি হইতে আছে চিকিৎসা নিয়ে। এটারে মনে করেন একটু যদি চালু করে দেয় তাইলে মনে করেন আমরা হয়তো সাধারণ মানুষ মনে করেন উপকৃত হইব। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 15 জন চিকিৎসকের স্থানে কর্মরত আছেন মাত্র 4 জন। অন্যান্যদের পদেও রয়েছে শূন্যতা। বরাদ্দ 131 জনের মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন 64 জন। তারাও অনেকে দীর্ঘ ছুটিতে। 50 বেড না হওয়া পর্যন্ত আসলে এই চর এলাকার মানুষের দূর হচ্ছে না, স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে না। কারণ অতি দ্রুত এই 50 বেড যদি কমপ্লিট করা হয় তাহলে হয়তো এই যে আবর্জনা বা ময়লা যে জমতেছে, কারণ এটা টিনশেড হাসপাতাল, আপনারা দেখছেন যে টিনশেড, চারদিকে ড্রেন এবং বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয় এবং সেখানে ময়লাগুলো জমে যায়। দ্রুত নির্মাণ কাজ শেষ করে নতুন ভবনে চিকিৎসা সেবা শুরু না করা হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে খেলার খবর। 25 ঘন্টা পরও জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ। অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নির্বাচন কমিশনের এক সদস্য। হাসিনার আমলে অর্থ লুটপাটের অভিযোগ। ফিনান্সিয়াল টাইমসের তথ্যচিত্রে বিদেশে পাচার হওয়া $234 বিলিয়ন পুনরুদ্ধারে আলোচনা। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। উদ্যোগকে সুধীজনদের সাধুবাদ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।